আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আমি যেমন পূর্বে আন্দাজ করেছিলাম ঠিক সেটাই হলো। পুশ ইন পুশ ব্যাক এই নিয়ে মতান্তরে বৈঠক ভেস্তে গেল, যৌথ বিবৃতি ভেস্তে গেল। এবং বৈঠক যে ডেসিবেলে হওয়ার কথা ছিল তার মাত্রা কিন্তু ছাড়িয়ে গেছে। যে যার মাতৃভাষায় যেরম ভাবে চিল্লিয়েছে দু দেশের বিজিবির কর্তৃপক্ষ এবং আমাদের বিএসএফ এর কর্তৃপক্ষ দুজনে মিলে কিন্তু উত্তপ্ত আলোচনা হয়েছে এবং সেটা ডেসিবেল ছাড়িয়ে গেছে। তো যাই হোক, এখন এই যে বিবাদটা মিটল না। প্রতি বছরের একটা রেওয়াজ ছিল যে দু দেশের মধ্যে একটা বৈঠক হবে, সেই বৈঠকে স্থির হবে যে আমাদের পরবর্তী কার্যক্রম কি হবে। কারো কোনো সমস্যা হলে সেই বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে একতরফা বিজিবির বক্তব্য হলো যে অবৈধভাবে প্রবেশ করানো যাবে না, আমাদেরকে আগে নোটিশ দিতে হবে, তাদের পরিচয়পত্র দাখিল করতে হবে, দাখিল করার পর তারপরেতে আমরা সিদ্ধান্ত নেব সে আমাদের নাগরিক কিনা, তারপর আমরা তাদেরকে অ্যাকসেপ্ট করব। তাই এর আগে যে 2000 জনের যে নোটিশটা পাঠানো হয়েছিল তাদের সমস্ত আজ 4 মাস হয়ে গেল ডিটেলস দিয়ে পাঠানো হয়েছিল, আজ পর্যন্ত তার কোনো উত্তর পাওয়া যায়নি। অথচ বলা হচ্ছে যে এইভাবে পুশব্যাক করা যাবে না বা পুশ ইন যাই বলুন না কেন, করা যাবে না। তাহলে ভারত কি করবে? কালকেও 3 জন ধরা পড়েছে ভারতের মধ্যে। রাতের অন্ধকারে 3 কিলোমিটার ভেতরে এসে তার কি কাজ থাকতে পারে রাতের অন্ধকারে, রাত্রি 2টোর সময়? এবার যদি এখানে গুলি খায়, তাকে হাতে নিয়ে ধরা হয়েছে গুলি না করে, ওই যদি গুলি না খায় তাহলে পরে গুলি যদি খায় তাহলে ভারতের দোষ হবে, আর গুলি না করলে চোরাচালান, অবৈধ চোরাচালান, মানব চালান এগুলো চলবে। বাংলাদেশের ব্যাপারটা হয়ে গেছে গাছেরও খাবো তলারও কুড়বো, আমাদের কিছু বলা যাবে না। আজকেই একটা ভিডিও দেখছিলাম, সীমান্ত যেখানে বেড়া দেওয়া হয়নি সেখান থেকে ওই বাচ্চা থেকে বুড়ো অব্দি সব ওই সবজি তুলে নিয়ে গিয়ে একেবারে গোছা গোছা হাতে করে নিয়ে গিয়ে নাচতে নাচতে ঘরের দিকে ফিরছে, কিনা রান্না ওইরা খামো। এইগুলো যে চাষি যারা আছে কষ্ট করে চাষ করছে তারা মেনে নেবে? আমরা এই যে একগুঁয়েমি সিদ্ধান্ত যে করে চলেছে, সে একগুঁয়েমি সিদ্ধান্তের ফল কি হতে পারে সেটা হয়তো আপনারা আন্দাজ করতে পারছেন না। আমি আজকে বলে দিচ্ছি, যে কোনো দিন গুলি চলবে। এই বৈঠকটার জন্য বসেছিল ভারতবর্ষ, এই বৈঠকটার জন্য। সেখানে আবার বড় মুখ করে বলা হচ্ছে একটা জায়গায় যে সূত্রের খবর সীমান্ত বিষয় নিয়ে বাংলাদেশের সংসদেও আলোচনা হওয়ার কথা। সেই সূত্রে বলা হয়েছে পুশি ও সীমান্ত বিষয়ে 14 জুন সে দেশের সংসদে আলোচনা হওয়ার কথা রয়েছে। এই সংক্রান্ত নোটিশে বলা হয়েছে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি সত্ত্বেও এই প্রবণতা বৃদ্ধি পেয়েছে। 2026 সালের 9 মে পর্যন্ত 22টি ঘটনায় কমপক্ষে 5 জন বাংলাদেশি নিহত হয়েছেন। পাশাপাশি পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 4800 জন বাংলাদেশিকে অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানোর এবং রাজ্যের সব জেলায় হোল্ডিং সেন্টারে আটু শিবিরের স্থাপন
এবং তা বর্তমানে 836 জনকে ওইসব কেন্দ্রে আটকে রেখে ফেরত পাঠানোর প্রচেষ্টায় সংগঠিত পুশিন কর্মসূচি প্রকাশ্যে ঘোষণা বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে সরাসরি হুমকি বলে সংসদে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে দাবি করা হয়েছে পুশিন সম্পূর্ণ বেআইনি এবং অগ্রহণযোগ্য। অবৈধভাবে অবস্থানকারী কোনো নাগরিক ফেরত পাঠাতে হলে তাহলে দেশের যাচাই প্রক্রিয়া এবং প্রতিষ্ঠিত নিয়ম মেনেই তা কমতে হবে। তাই যদি হয় তাহলে 2000 জনের যে লিস্টটা আমরা পাঠালাম সেই লিস্টের ব্যাপারে আপনারা আজ পর্যন্ত 4 মাস হয়ে গেলে কথা বললেন না কেন? সবটাই আপনার সার্বভৌমত্বের ব্যাপার আছে। এখানে বলা হচ্ছে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও সেটা বৃদ্ধি পেয়েছে, 5 জন মারা গিয়েছে। তা সীমান্তে আমি বরাবরই তো প্রশ্ন করি, সীমান্তে বাংলাদেশি মুসলিমরাই কেন মারা যায়? একটা ভারতীয় তো মারা যায় না। আসলে রাগটা হচ্ছে ওই কাঁটাতারের বেড়া দিলে পরে আপনার চোরা চালানটা বন্ধ হবে। আর চোরা চালানের পেছনে রয়েছে বিজিবি। প্রতি চোরা চালানে পয়সা পায়, প্রতি মানব পাচারে পয়সা পায়। সেই পয়সাটা আটকে যাবে বলে তাদের এত ক্ষোভ, এত রাগ স্থানীয় মানুষদের তারা মানে করে দিচ্ছে, অতিরিক্ত করে দিচ্ছে এবং লেলিয়ে দিচ্ছে যাকে বলা হয়। কিন্তু একটা গলি যদি চলে তাহলে মারা যাবে কিন্তু সাধারণ মানুষ। বিজিবি ছাড় পাবে তা বলা যায় না, ছাড় পাবে না। এবং এরকম একটা কথা ছোড়াগোপ্তা শোনা যাচ্ছে যে এবার আর বডি ফেরত দেওয়া হবে না। ওই করলেই ঝামেলা হয়, এতজন মারা গেছে, এতজন করা হয়েছে, এবারে বডি ফেরত দেওয়ার ব্যাপার থাকবে না, হিসেবে গুনতিতে থাকবে না। কোথাও নিখোঁজ হয়ে গেছে, গুনতিতে থাকবে না। তো আপনাদের সবেতেই আপনাদের সার্বভৌমত্বে আঘাত লাগে। আর ভারতের সার্বভৌমত্ব বলে কিছু নেই। খোলা দরজা রেখে দেবে যে এসো এসো, সবাইকে চলে এসো, আমরা তোমার সাদরে নিয়ে নেব। আমি যেটা বলেছি, আগেও বলেছি, এখনো কিন্তু ইঙ্গিত দিচ্ছি, যে কোনো সময় কিন্তু গুলি চলবে। আর গুলি একবার চললে জানবেন আপনাদের কিন্তু বুটস অন গ্রাউন্ড শুরু হয়ে যাবে। তখন বুঝতে পারবেন ভারতবর্ষর বিএসএফ কি জিনিস। এখনো বুঝতে পারছেন না, আপনারা সব খেলার ছলে নিচ্ছেন। আপনারা মনে করছেন যে এইভাবে চললে বোধহয় ভারতবর্ষের ওপরে চাপ সৃষ্টি করা যাবে, ভারতবর্ষ আমাদের বেআইনি প্রবেশটা আইনগত সিদ্ধি দিয়ে দেবে, আইন সিদ্ধ করে দেবে। সেটা হবার নয়। ভারতবর্ষে এখন যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এসছে, তাদের একটা কঠিন সিদ্ধান্ত হলো অবৈধ অনুপ্রবেশকারী যারা আছে তাদের প্রত্যেককে ফেরত পাঠাও। আপনার দেশে যদি অবৈধ বাংলাদেশি ভারতীয় থাকে আপনারা ফেরত পাঠিয়ে দিন, আমরা নেবো তো। ফেরত পাঠাচ্ছেন না কেন? 26 লক্ষ কোথায় গেল? দেশের মানুষকে যে এত ভুল বোঝালেন। যাই হোক, আমি যেটা বলছিলাম, যদি একটা গুলি চলে এবং সেটার কোনো গ্যারান্টি কিন্তু নেই যে উত্তপ্ত আলোচনার মধ্যে শেষ হয়েছে, সেই আলোচনা যদি ওইখান থেকে যদি অ্যাকশন শুরু হয় তাহলে যে কোনো মুহূর্তে আদেশ চলে যাবে, এবার দেখা মাত্র গুলি, অর্থাৎ ধাই 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 ধাই, ব্যাস। কোনো জবাব নেই, আর কোনো বৈঠক নেই, কোনো পতাকা বৈঠকও হবে না। পতাকা বৈঠকও খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে, আপনি দেখবেন। আসবে বাধাইতে গুলি চালাবে, আসলেই গুলি চালাবে। আমি আমার সীমান্তে বেড়া দেব, এটা আমার অধিকার। তোমার সীমান্তে বেড়া তুমি দাও না, কে তোমায় বারণ করেছে? তোমার বেড়া দিচ্ছ না কেন? মাল তো নেই ধুধু, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে ওই সীমান্ত অঞ্চলে জামাত যারা আছে তারা একটা সুযোগ নিচ্ছে। আর এই ছেলেপিলেগুলো হচ্ছে সব জামাতের হচ্ছে ওই মাদ্রাসা পড়ুয়া, তাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে। তাদেরকে লেলিয়ে দিয়ে তাদের জীবনকে আপনারা প্রশ্নের মুখে ফেলছেন। আজ বুঝতে পারছেন না, কিন্তু কদিন বাদে কিন্তু বুঝতে পারবেন আমার কথা কিন্তু কতটা সত্যি হতে চলেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থেকে
তার পূর্ণাঙ্গ রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন এবং দেশের ভেতরে তিনি যেরকম ভার্চুয়ালি মিটিং করছেন, দেশের বাইরে আন্তর্জাতিক পরিসরে যোগাযোগ বাড়িয়েছেন এবং একই সঙ্গে আন্তর্জাতিক মিডিয়ায় এবং বিশেষ করে ভারতীয় মিডিয়ায় তার লাগাতার সাক্ষাৎকার অব্যাহত রেখেছেন এবং এসব সাক্ষাৎকারে প্রতিটা সাক্ষাৎকারই একটা থেকে একটা নতুন নতুন ইনফরমেশন থাকে। তিনি সম্প্রতি এই সময়কে যে সাক্ষাৎকার দিয়েছেন, দীর্ঘ সাক্ষাৎকার, সেটা খণ্ডে খণ্ডে প্রকাশিত হচ্ছে এবং আমরা খণ্ডে খণ্ডে জানতে পারছি। সেই সাক্ষাৎকারে এখন নতুন যে দিকগুলো তিনি টেনে এনেছেন তার একটি হলো পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক, ভারতের সাথে সম্পর্কের অবনতি এবং তারেক রহমান সরকারের সাথে ভারত সরকারের সম্পর্ক কেমন হবে না হবে। শেখ হাসিনার ধারণা যে ভারত সরকারের সঙ্গে তারেক রহমান সরকারের সম্পর্কটা ভালো হবে না। এবং শুধু তাই নয়, তিনি পাশাপাশি তার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের আদেশ সেটা সম্পর্কে তিনি বলছেন যে এটা যুদ্ধ অপরাধের বিচারের প্রতিশোধ হিসাবে তার মৃত্যুদণ্ডের আদেশ জারি করা হয়েছে বা আদেশ দেওয়া হয়েছে। তার প্রথম সাক্ষাৎকার থেকে আমরা একটু চুম্বক অংশ আপনাদেরকে জানাই, যেখানে তিনি বারবার বলছেন যে পাকিস্তানের ছায়ায় কেন ফেরানো হচ্ছে বাংলাদেশকে, সেই প্রশ্ন তুলেছেন। শেখ হাসিনা বলেছে, ভারতের গণমাধ্যমে এই সময়কে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন ছেড়ে আসা, ইস্তফা না দেওয়ার কারণ থেকে বর্তমান সরকারের মূল্যায়ন, নিজের ও দলের ভবিষ্যৎ পরিকল্পনা, সব বিষয়ে খোলামেলা বিস্তারিত শেখ হাসিনা কথা বলেছেন। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় নয়াদিল্লির সঙ্গে দূরত্ব বাড়িয়ে ঢাকা যে ইসলামাবাদের কাছাকাছি আসছে তেমন অভিযোগ উঠেছিল। নির্বাচনের পরেও পাকিস্তানের সঙ্গে সখ্য বাড়িয়ে চলেছে সে দেশের বর্তমান বিএনপি সরকার। মানে বিএনপি সরকার নির্বাচনের পরেও ইউনূস যা করেছিল ঠিক সেই লাইনে চলছে, নির্বাচনের পরেও সেইটা অব্যাহত আছে এমন দাবি বিভিন্ন মহলে। সরকারের পক্ষ থেকে একে নতুন কূটনীতি বা ভারসাম্যের কূটনীতি বলে যুক্তি দেওয়া হয়েছে। যদিও বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর্যবেক্ষণ, রাষ্ট্র হিসেবে পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক থাকতেই পারে, কিন্তু স্বাভাবিক সম্পর্ক রাখা আর পাকিস্তানি ভাবধারায় রাষ্ট্রকে ফিরিয়ে নেওয়া দুটো এক বিষয় নয়। দর্শক, আপনারা জানেন যে ইউনূস সরকারের সময় মূলত পাকিস্তানের গোয়েন্দারা, পাকিস্তানের বিভিন্ন ইসলামিক অ্যাক্টিভিস্টরা, ইসলামিক দলের এবং যেসব দলের প্রতি উগ্রপন্থী হিসাবে সারা পৃথিবীতে স্বীকৃতি আছে সেই সব দলের নেতারা বাংলাদেশে এসছেন। আমি ছোট ছোট করে শেখ হাসিনার প্রতি প্রশ্ন এবং ছোট করে তার উত্তরটা আমি আপনাদের সামনে দিই তার মুখ দিয়ে। এই সময়ের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, পাকিস্তানের সঙ্গে যে কোনো সম্পর্ক হতে হবে ইতিহাসের সত্যকে স্বীকার করে, ৭১ মহান মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষা করে, বাংলাদেশের নিরাপত্তা ও আত্মসম্মান অক্ষুণ্ণ রেখে। শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল, প্রথমে ইউনূস ও পরে তারেক রহমান আমলে কি পাকিস্তানের অতি ঘনিষ্ঠ হচ্ছে বাংলাদেশ? মুক্তিযুদ্ধের ফসল বাংলাদেশের এই অবস্থান পরিবর্তনকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? আওয়ামী লীগ সভাপতির জবাব, যারা পাকিস্তানের সঙ্গে এই অতি ঘনিষ্ঠতাকে নতুন কূটনীতি বলে প্রচার করছে তাদের কাছে আমার প্রশ্ন, পাকিস্তানকে ১৯৭১ গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে? তারা কি যুদ্ধাপরাধের দায় স্বীকার করেছে? তারা কি বাংলাদেশের মানুষের ক্ষতকে সম্মান দিয়েছে? যদি না করে তাহলে এত তাড়াহুড়া করে সামরিক ও কৌশলগত ঘনিষ্ঠতা কেন? ফেব্রুয়ারি ১২ তারিখের নির্বাচনের পর বহু মানুষ প্রকাশ্যে জানিয়েছিলেন পাকিস্তানপন্থী মৌলবাদী শক্তি জামাত ইসলামীকে ঠেকাতে তারা বাধ্য হয়ে বিএনপিকে ভোট দিয়েছেন। শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার কি জামাত বিরোধী সেই রায়ের মর্যাদা দিতে পারছে? আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা উত্তরে বলেন, যারা ভেবেছিলেন বিএনপি ক্ষমতা এলে জামাতের চেয়ে অপেক্ষাকৃত ভালো হবে তারা ইতিহাস ভুলে গিয়েছিলেন। বিএনপি ও জামাত একই মুদ্রার এপিঠ ওপিঠ। শেখ হাসিনার উদ্দেশ্যে আরো প্রশ্ন ছিল, বিএনপি সরকারের সঙ্গে নয়াদিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নতুন ইনিংস শুরু করেছে, এর ফলে কি আপনার অবস্থান দুর্বল হচ্ছে? সম্পর্কের স্বার্থে ভারত যদি আপনাকে বিচারের জন্য ঢাকায় ফেরত পাঠাতে চায় আপনার পদক্ষেপ কি হবে? শেখ হাসিনা উত্তরে বলেন, একটি সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত তাদের কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশে যে সরকার ক্ষমতায় থাকুক তাদের সঙ্গে ভারতের যে যোগাযোগ থাকবে এটা স্বাভাবিক। হাসিনার কথায় এর সঙ্গে আমার অবস্থান দুর্বল হওয়ার প্রশ্ন ওঠে না। তারেক রহমান সরকারের সঙ্গে ভারতের সুসম্পর্ক স্থাপনের প্রয়াস ফলপ্রসূ হবে বলে মনে করেন না শেখ হাসিনা। তিনি বলেন, দুদেশের টেকসই সম্পর্কের প্রকৃত ভিত্তি হলো বাংলাদেশের সত্যিকারের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, মুক্তিযুদ্ধের চেতনা ও সংখ্যালঘু নিরাপত্তা। যারা এগুলো নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে, প্রতিনিয়ত হীন রাজনৈতিক উদ্দেশ্যে ভারত বিরোধী অপপ্রচারকে প্রশ্রয় দিচ্ছেন এবং অতীতে ভারতের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন, তাদের সঙ্গে ভারতের কোনো
নতুন ইনিংস দীর্ঘস্থায়ী হওয়ার কথা নয়। খুবই সাংঘাতিক পর্যালোচনা শেখ হাসিনার, এবং ভারতের সাথে তারেক রহমান সরকারের 3 মাস চলে গেলেও এখনো সম্পর্ক ইজি হয়নি। এই একই সাক্ষাৎকারে অন্য একটি পর্বে শেখ হাসিনা বলছেন যে যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ নিতেই আমার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। সেখানে তিনি বলছেন যে যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ নিতেই আমার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের সংবাদ মাধ্যমে এই সময়কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ফাঁসির আদেশের বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা জানান, আন্তর্জাতিক অপরাধ আইন 1973 অনুযায়ী 71 যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আইসিটি গঠন করা হয়েছিল। অবৈধ অন্তর্বর্তী সরকার বেআইনিভাবে ট্রাইব্যুনাল পুনর্গঠন করে আমার বিরুদ্ধে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার কার্যক্রম পরিচালনা করছে। আমরা একটা জিনিস বোধহয় সিদ্ধান্তে আসতে পারি যে শেখ হাসিনা যতদিন ভারতে আছেন তিনিও হয়তো চাচ্ছেন না যে তারেক রহমান সরকার বা বিএনপি সরকারের সাথে ভারতের সম্পর্কটা ইজি হোক, এবং এই যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশে দুইটা দলের দুই মুখী অবস্থান, পৃথিবীর সবগুলো ভালো দেশে, ইভেন ভারতেও পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে কংগ্রেস বিজেপি সব একত্রিত হয়ে যায় এবং প্রাদেশিক দলগুলো একত্রিত হয়ে যায়। আমাদের বাংলাদেশেই কেবলমাত্র মানে দুনিয়ার যে কোনো ইস্যুতেই আওয়ামী লীগ এবং বিএনপি দুই দল যেন দুই প্রান্তে বসবাস করতে চায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পিনাকি ভট্টাচার্য আমাদের সবার প্রিয়, সবার ঘৃণার পাত্র, শুধু বাংলাদেশের মৌলবাদী জঙ্গিদের ছাড়া। কি ভারতীয় এজেন্ট! পিনাকির সর্বশেষ কয়েকটা ভিডিও দেখে আমার মাথায় এই চিন্তাটা ঘুরপাক খাচ্ছে। আসুন আমরা আসলে পিনাকির বিষয়টা একটু তলিয়ে দেখি, একটু গভীরে যাই, গভীরে গিয়ে দেখি পিনাকি কি সত্যি ভারতের এজেন্ট নাকি সে অন্য কিছু। পিনাকি ভারতের এজেন্ট কি এজেন্ট না এটা নিয়ে কিন্তু মোটামুটি দ্বিধাবিভক্ত আছে। যারা তার ভিডিও শোনে, যারা তার অ্যাক্টিভিটিস জানে, অনেকে তাকে সরাসরি ভারতের এজেন্ট বলে ইতিমধ্যে কিন্তু ঘোষণা করেছে, আর অনেকে মনে করে যে সে শুধুই বাংলাদেশের জঙ্গিদের প্রতিনিধি। পিনাকির সর্বশেষ কয়েকটা ভিডিওতে একটা প্যাটার্ন আছে, এবং একটা ভিডিও দেখলাম যে ওই যে আমাদের উত্তরবঙ্গে যে একটা হিন্দু মন্দির হচ্ছে সেটা নিয়ে যে একটা বিতর্ক চলছে, ওইটাকে কেন্দ্র করে পিনাকি একটা ভিডিও করেছে। সেখানে সে বাংলাদেশের উত্তরাঞ্চল অর্থাৎ রংপুর ডিস্ট্রিক্ট এবং চিটাগং অঞ্চলকে এমন সুন্দর একটা প্যাকেজ তৈরি করেছে, এবং এটা করতে গিয়ে পিনাকি স্বভাবত যেটা করে বিভিন্ন ধরনের আপনার রেফারেন্স ইত্যাদি নিয়ে আসে, এবং ওর প্রয়োজনে ও কোনো মুদি দোকানদারের বক্তব্যকে এটা আন্তর্জাতিক বক্তব্য হিসাবেও কিন্তু সে তার বক্তব্যে প্রতিষ্ঠিত করে। সেভাবে সে এই দুইটা অঞ্চলকে একটা ভারতের হাতে মানে তুলে দেওয়ার মতো একটা প্যাকেজ তৈরি করেছে, এবং বিষয়টা দেখার মতো। কিন্তু এজেন্ট আবার এইভাবে কাজ করে না। পিনাকি এজেন্ট কি এজেন্ট না এইটা যারা খোঁজ খবর রাখেন তাদেরকে সন্দেহকে দৃঢ় করেছে কয়েক বছরের মধ্যে বা আগে ক্যাথারিন শেকডাম নামে এক ব্রিটিশ ফ্রেঞ্চ ইউরোপিয়ান মহিলা, আর কি 40-45 বছর বয়স। সে প্রায় 10 বছর ধরে ইরানের গভীরে ঢুকেছিল। ইরানি যে ক্ষমতাবান ব্যক্তিরা ছিল, এমনকি খামেনির সামনে পর্যন্ত গিয়েছিল এটা মনে করা হয়, এবং ইরানের সরকারের যে পলিটিক্যাল এজেন্ডা বা পলিটিক্যাল বক্তব্য সেগুলোর পক্ষে কথাবার্তা বলে সে অনেক কিছু করেছে। এবং পরে সবাই তাকে মানে এই বলে দায়ী করা হয়েছে যে সে এই ইরানিয়ানদের থেকে তাদের সাথে ঘনিষ্ঠ হয়ে তাদের তথ্য সে ইসরায়েলের কাছে প্রকাশ করেছে, এবং মূলত মোসাদের এজেন্ট। যদিও ক্যাথরিন শেকডাম সেটা সে রিফিউজ করেছে, সে বলেছে এটা সত্য না, কিন্তু এটা ব্যাপকভাবে বিশ্বাস করা হয়। আর এইরকম তথ্য জানার পর পিনাকি সম্পর্কেও যারা এইসব ব্যাপারে অনেক বিশেষ করে কনস্পিরেসি থিওরি বিশ্বাস করেন, তারা এই পিনাকিকে মনে করেন যে একই কায়দায়, অর্থাৎ ভারতের বিরুদ্ধে গালিগালাজ করে, আওয়ামী লীগের বিরুদ্ধে গালিগালাজ করে, মূলত পিনাকি ভারত এবং আওয়ামী লীগ, যেহেতু আওয়ামী লীগ আর ভারত এই দুই পক্ষ পলিটিক্যালি কিছুটা অ্যালাইন্ড আছে, কারণ ভারত একটা ধর্মনিরপেক্ষ দেশ, আওয়ামী লীগ একটা ধর্মনিরপেক্ষ রাজনৈতিক শক্তি। বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা আছে তারা তো ধর্মীয় শক্তি, অর্থাৎ তাদের রাজনীতিটা ভারতের সাথে অ্যালাইন্ড না। এমনকি বিজেপিও কিন্তু মুখে যদিও ধর্মীয় সংগঠন, কিন্তু প্র্যাকটিক্যালি তারাও কিন্তু একটা ধর্মনিরপেক্ষ রাজনৈতিক শক্তি।
এই বিতর্কে যাব না, গালি এখানে দিয়েন না, ভবিষ্যতে কোনো এক সময় এটা আলোচনা করব কিভাবে বিজেপিও একটা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি। একটা কথা এখানে বলা ভালো যে পিনাকি সম্পর্কে যত আর্গুমেন্ট করা যায়, সত্যিকারে পিনাকি কি সেটা সবচেয়ে বেশি ব্যাখ্যা করা যায় পিনাকি যা কিছু করে, পিনাকি যা কিছু করে, যা কিছু চায়, অর্থাৎ তার ঘোষিত চাওয়া যেটা। এজেন্ট হিসাবে তো তার ঘোষিত চাওয়া এক, ভেতরের চাওয়া ভিন্ন হবে, সেটা স্বাভাবিক, কিন্তু পিনাকি যা করে এবং তার ঘোষিত চাওয়া, এইটা কিন্তু সবচেয়ে ভালো ব্যাখ্যা করেছে, আপনারা সবাই চিনেন, ওনার নাম মুফাসসিল ইসলাম। মুফাসসিল ইসলাম ইত্তেফাকে প্রকাশিত একটা কাগজ বের করেছিলেন। এখন এই কাগজটা নকল কি আসল আমি জানি না, এটা ব্যাপক সংখ্যক মানুষ বিশ্বাস করেছে, আবার আমি এটাও ধরে নিতে পারি যে অনেকে বিশ্বাস করে নাই। ইত্তেফাকে প্রকাশিত এই কাগজে বলা হয়েছিল যে পিনাকির যে মা এবং পাকিস্তান আমল বা পাকিস্তানের মানে পিনাকি যে সময়টা জন্মগ্রহণ করেছে ওই সময়টায় একজন পাকিস্তানি কর্নেল বা আর্মি অফিসার ওই অঞ্চলে চাকরি করত, এবং তার সাথে পিনাকির মায়ের প্রেম হয়, এবং পিনাকির মায়ের, পিনাকির ওই পাকিস্তানি লোকের এবং পিনাকির মায়ের প্রেমের ফসল হলো পিনাকির শরীরের গঠন এবং চোখ, কথাবার্তা, এগুলোতে কিন্তু মোটামুটি একটা পাকিস্তানি ছাপ কিন্তু আছে। আমি কিন্তু এটা বিশ্বাস অবিশ্বাস কিছু করি নাই, আমি শুধু বলছি যে যুক্তিটা। পিনাকি যেটা চায়, পিনাকি যেইভাবে জামাত প্রীতি পোষণ করে, যেভাবে সে সারা পৃথিবীর সব প্রতিষ্ঠিত সত্য থিওরিকে উল্টে দিয়ে জামাতের পক্ষে থিওরি রচনা করে এবং পাকিস্তানের পক্ষে থিওরি রচনা করে, এবং মুক্তিযুদ্ধের কত মানুষ মারা গেছে না গেছে, বঙ্গবন্ধুকে যেভাবে অসম্মান করে, আওয়ামী লীগকে যেভাবে সে বাংলাদেশের সব দুঃখের কারণ মনে করে, ইত্যাদি যদি আমরা দেখি, এবং পিনাকির যদি এগুলোই ঘোষিত উদ্দেশ্য হয়, অন্য কোনো উদ্দেশ্য না থাকে, তাহলে এটা মোটামুটি এই বিশ্লেষণটা পুরোপুরি মিলে যায় যে পিনাকির সাথে পিনাকির মা সম্পর্কে ওই পাকিস্তানি আর্মি অফিসারের প্রেমের যে কথা বলা হয়েছে সেখান থেকে পিনাকি জন্মগ্রহণ করেছে। এবং এরকম হলে আমরা সহজেই বুঝতে পারি পিনাকির বাপ পিনাকিকে মেনে নিলেও এক ধরনের টানাপোড়েন তো রয়ে গেছে ওর শৈশবে। ফলে শৈশব থেকে পিনাকি কিন্তু একজন মানে নো ম্যানস ল্যান্ডে জন্মগ্রহণ করা একটা শিশু। নো ম্যানস ল্যান্ডে জন্মগ্রহণ করা মানে হলো যে পিনাকি শৈশব থেকে আমার আপনার মতো স্বাভাবিক মনস্তত্ত্ব নিয়ে কিন্তু ও বেড়ে ওঠেনি। ওর মার সাথে যদি ওই আর্মি অফিসারের প্রেম থাকে, মা ওকে কান্নাকাটি করে তার কথা বলেছে, এবং পাকিস্তানের প্রতি ওর প্রীতি এবং ভালোবাসা জন্ম নিয়েছে, এগুলো কিন্তু খুব স্বাভাবিক। এবং আমি এটা বলছি কেন জানেন, পিনাকি যা প্রচার করে সেটা কিন্তু এই থিওরিটা, এটা সত্য বলে অনেকে, আমি সত্য মিথ্যা বলছি না, আমি বলছি যে পিনাকিকে বিশ্লেষণ করার জন্য এইটা হলো সবচেয়ে যৌক্তিক। অর্থাৎ যে এটা যদি বানানো হয়, কিন্তু এই ঘটনাটা যদি সত্য হতো যে পিনাকির বাবা একজন পাকিস্তানি, পিনাকির মা বাংলাদেশি হিন্দু, পরবর্তীতে যেভাবে ঘটনা প্রবাহ এড়িয়েছে, এই ধরনের একটা শিশুর যে ধরনের জটিল শৈশব থাকে, সেখান থেকে আজকে পিনাকি যা হয়েছে, যা সে করছে, একেবারে সরল রৈখিক আপনার অনুবাদ। এটা কোনো বিশ্লেষণ না। অর্থাৎ পিনাকি আজকে যা করছে, যা পাকিস্তানের পক্ষে, ভারতের বিরুদ্ধে, এবং বিশেষ করে আওয়ামী লীগকে যেভাবে গালি দেয়, প্রতিটা জিনিস কিন্তু ওই তত্ত্বের সাথে মিলে যায়। এখন ওই কাগজ কি এত বড় কাগজ, ওটা কি নকল, এটা আসলে কাগজটা নকল, এটাও কিন্তু আমার মনে হয়নি। তবে এই ব্যাপারে এই ব্যাপারে আসলে বিষয়টা পরিষ্কার করা উচিত। মুফাসসিল ইসলাম তো বের করেছিলেন, পরবর্তীতে এইটা নিয়ে আর আলাপ আলোচনা নেই। যেখানে একটা সন্ত্রাসী সারা দেশ ধ্বংস করে দেওয়ার সক্ষমতা রাখে, তার সম্পর্কে আসলে সব ধরনের কাগজপত্র কিন্তু বিচার বিশ্লেষণ করা উচিত, এবং সত্য যদি কোথাও পাওয়া যায় সেটা আসলে মানুষকে জানানো উচিত, যাতে এই ধরনের একটা ক্রিমিনালের চরিত্র আমরা ভালোভাবে বিশ্লেষণ করতে পারি। পিনাকি যদি এটা হয়ে থাকে, তাহলে কিন্তু মানে ওই কাগজটা যদি সত্য হয়ে থাকে, মুফাসসিল ইসলাম যে কাগজ আমাদের দেখিয়েছেন, সেটা যদি সত্য হয়ে থাকে, আসলে পিনাকিকে নিয়ে বিশ্লেষণের আর কিছুই নাই। তার যেভাবে জন্ম এবং যেই ধরনের টেনশনের মধ্যে তার জীবন গড়ে উঠেছে, যে পিতা চলে গেছে, মাকে রেখে স্বাভাবিক চলে যাবে, এবং যেই পিতার তাকে মানুষ করেছে, অন্তত লেখাপড়ার খরচ দিয়েছে, সেই পিতা তার পিতা নয়, এই ধরনের একটা পরিস্থিতি, যদিও এটা পৃথিবীর অনেক দেশে স্বাভাবিক, কিন্তু বাংলাদেশের মাত্র একটা সমাজে এটাকে খুবই কদাকার একটা অবস্থান হিসাবে চিহ্নিত করা হয়। অর্থাৎ পিনাকি সারাক্ষণই অনুভব করেছে যে সে একটা জারজ,
আমি কিন্তু জারজদের ভালোবাসি। কেউ যদি সত্যিকারের জারজ হয়ে থাকে, জারজ বলতে বিবাহ বহির্ভূত সম্পর্কে যদি কোনো সন্তান হয়, আমি আমার নৈতিকতা বড় জোর যারা বিবাহ বহির্ভূত সন্তান উৎপাদন করেছে তাদের জন্য আমার ভিন্ন বিচার থাকতে পারে, কিন্তু ওই সন্তানটাকে আমি অত্যন্ত মমতার দৃষ্টিতে, স্নেহের দৃষ্টিতে, সবচেয়ে বড় কথা তার আত্মমর্যাদা যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয় সেই দিকে কিন্তু আমার যে মানুষ হিসাবে আমার যে বিকাশ সেটা কিন্তু ওই দিকে যায়। কিন্তু আমাদের সমাজ তো সেটা না। চিন্তা করেন, 5 জন যদি জানে, এমনকি তার পিনাকির পরিবারের মধ্যেও, তাহলে কি পরিমাণ ঘৃণা, কি ধরনের টানাপোড়েন, কি ধরনের আপনার একটা সাইকোলজিক্যাল নিপীড়নের মাধ্যমে পিনাকি মানুষ হয়েছে। এটা আরো ব্যাখ্যা করে এই ঘটনাটা। পিনাকি সম্পর্কে যে বলা হয় যে প্রায় 300 বা 200 শিশু সে হত্যা করেছে নকল ওষুধ তৈরি করে, পিনাকি এগুলার ব্যাখ্যা দিয়েছে, নিজেকে এগুলো থেকে বিজড়িত করেছে। এখন পিনাকি ওই 200 শিশু মেরে ফেলেছে কিনা, ওই বিষ খাইয়ে, অর্থাৎ নকল ওষুধ খাইয়ে, বা নকল ওষুধ তৈরিতে পিনাকির কোনো ভূমিকা ছিল কিনা, এগুলো আসলে বড় প্রশ্ন আর থাকে না। পিনাকি এই পর্যন্ত যে ধরনের কার্যক্রম করেছে, যেই দানবীয়তা নিয়ে, যেই হিংস্রতা নিয়ে সে 24-এর জঙ্গি উত্থানের পর আওয়ামী লীগের লোকজনকে মেরে ফেলার জন্য বাংলাদেশি জঙ্গিদের উস্কে দিয়েছে, কিংবা কিছুদিন পরে হয়তো দেখা যাবে বিএনপিকে মেরে ফেলার জন্য। আজকে দেখলাম ওই যে কষা জাহেদকে মানে যেভাবে আটকানোর জন্য, মানে যে হিংস্রতা নিয়ে পিনাকি বলছে এগুলা, পিনাকির এই চরিত্রটা যে ও যে একটা হিংস্রতা যে ওর সাথে কেউ পারবে না, এটা এতটুকু হিংস্রতা কিন্তু ওই 200 বা 300 শিশুকে নকল ওষুধ খাইয়ে মেরে ফেলা পিনাকির পক্ষে কিন্তু অসম্ভব না। খেয়াল করবেন, আমি কিন্তু পিনাকি কাজটা করেছে কি করেনি সেদিকে যাচ্ছি না, এগুলো নিয়ে তর্ক করতে পারে, কিন্তু পিনাকির ভিতর যেই ধরনের হিংস্রতা এবং নিষ্ঠুরতা আছে সেটা দিয়ে কিন্তু ওই কাজটা না, হচ্ছে অনেক আরো বেশি শিশুকে মেরে ফেললে কিন্তু পিনাকির কিছু এসে যায় না। যেমন এই যে হামেজে এত শিশু মেরে ফেললো ইউনুস, বাংলাদেশেরও কোনো বিকার নাই, ইউনুসেরও কোনো বিকার নাই। ইউনুস কিন্তু আবার পিনাকির চেয়েও উঁচু দরের নিষ্ঠুর এবং অন্য জটিল ক্যারেক্টার, এটা আজকে কথা বলছি না, কিন্তু প্যাটার্নটা চিন্তা করেন, পিনাকির যে নিষ্ঠুরতা এর মধ্যে প্রকাশ হয়েছে, সেখানে সে 200-300 শিশু কিন্তু মেরে ফেলতে পারে, এটা কোনোভাবে অসম্ভব কিছু না। পরবর্তীতে পিনাকি সম্পর্কে আমরা যেটা দেখলাম এবং আগে থেকেই যেটা আমরা জানি, সেটা হলো যে পিনাকি যে তার রাজনৈতিক অ্যাক্টিভিজমটা করে, এই রাজনৈতিক অ্যাক্টিভিজমের মধ্যে ওর ক্লোজেস্ট ক্লিক হলো কিন্তু মাহমুদুর রহমান, ইলিয়াস, কনক সারোয়ার এবং পিনাকি, এই 4টা ছিল মানিক জোট। এদের সাথে অনেকেই জঙ্গি উত্থানের আগে অনেকেই এদের সাথে ছিল, জুলকারনাইন শায়ের, তারপরে ফাহাম আব্দুস সালাম, জাহিদুর রহমান, যে এখন ওই যে আমাদের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, এরা সবাই কিন্তু এক ক্লিক হয়ে কাজ করেছে। ওই বিরানি সাহেব, তারপরে ওই যে আরেকটা টোকাইকে যে ইউনুস এনে তার উপদেষ্টা স্পেশাল অ্যাসিস্ট্যান্ট বানালো, মনির হায়দার, এগুলো সব এক ক্লিকে কাজ করতো তখন। পরবর্তীতে বিএনপি জামাত ভাগাভাগি হয়ে এরা দুই পক্ষ হয়ে গেছে। তাজ হাসমি ছিল, এখন আবার তাজ হাসমি কিন্তু পিনাকির বিরুদ্ধে আবার বেশ ভোকাল। তবে তাজ হাসমির বক্তব্য তো পিনাকির মতো অত দূরে পৌঁছে না, পিনাকিটা খুব পিনাট্রেট করে। পিনাকি যে কোনো ভিডিও যখন আপলোড করে 1-2 দিনের মধ্যে লক্ষ এগুলা কিন্তু মানুষ দেখে। পিনাকি বিরাট সফল একজন অ্যাক্টিভিস্ট, তাতে তো কোনো সন্দেহ নাই। আমরা তার ক্লিকটা দেখি, এই যে মাহমুদুর রহমানের সাথে তার ক্লিক, পুরো ভারত উপমহাদেশে, আমি মাহমুদুর রহমান নিয়ে ভিন্ন জায়গায় কথা বলবো, মাহমুদুর রহমান 1 নম্বর জঙ্গি। আপনি এটা জৈশি মোহাম্মদ নিয়ে আসেন, বর্তমান পৃথিবীতে আমি মনে করি যে যত জঙ্গিদের গডফাদার, জঙ্গি বলতে মানে কি, মাহমুদুর রহমান তো এই পর্যায়ে এসে ফিল্ডে ওবামা মেরে নেমে পড়বে না, যদিও একটা সময় পড়বে। আমরা যদি মাহমুদুর রহমানকে ধরেন হলি আর্টিজান বা এই ধরনের কোনো জায়গার মতো যদি মাহমুদুর রহমানকে আটক করি, মাহমুদুর রহমান হয় বিষ খেয়ে মরে যাবে, অথবা ওই আত্মঘাতী হবে কিংবা বোমা ফাটাবে, মানে 5-10 জনকে মারবে। এটা লাদেনও করতো, বর্তমানে সেটা করছে না। মানে মাহমুদুর রহমানের চেয়ে আমার জঙ্গিবাদ সম্পর্কে প্রায় আমি 35 বছর পড়াশোনা করি, জঙ্গিবাদের একেবারে সব ধরনের গবেষণা। হ্যাঁ, এগুলো বলতে চাই না, কিন্তু বলি যে আমার কথাগুলোকে কেউ খেলো করে দেখবেন না, এই জন্য বলি আর কি। মাহমুদুর রহমানের মস্তিষ্ক যেই পরিমাণ জঙ্গি, এইরকম জঙ্গি সারা পৃথিবীতে এখন বড় জোর আপনি 5-10 জন পাবেন, কিন্তু মাহমুদুর রহমানের মতো এত বড় জঙ্গি, আমাদের দুর্ভাগ্য যে বাংলাদেশটা তো আসলে জঙ্গিদের দ্বারাই শাসিত, জঙ্গিদের দ্বারাই প্রিয়। আর বাংলাদেশে তো মানুষ অর্থনৈতিক উন্নতি চায়। আমি বারবার বলতেছি, দেখেন, জঙ্গি আর অর্থনৈতিক উন্নতি দুটো হবে না। যাও, প্রসঙ্গে চলে আসি, আমার ভিন্ন প্রসঙ্গে যেতে ইচ্ছে করে, কারণ আসলে কথার সাথে কথা চলে আসে। মাহমুদুর রহমানের মতো জঙ্গির সাথে পিনাকির যে ক্লিক, এইটা হওয়া আপনার একটা অসাধারণ ঘটনা, আমি বলবো যে একটা অকল্পনীয় ঘটনা। হয় পিনাকি মাহমুদুর রহমানের মতো মগজ ধোলাইকৃত ইসলামিক জঙ্গি হয়ে গেছে, ইসলাম ধর্মকে ভালোবেসে
বা ইসলাম ধর্মের যেই অংশটাকে জঙ্গিবাদ আপনার অনুশীলন করে সেই অংশটাকে ভালোবেসে পিনাকি সেই ধরনের জঙ্গি হয়ে গেছে। ইলিয়াস কিন্তু অলরেডি সেই ধরনের জঙ্গি, ইলিয়াস নিয়ে এখানে কথা বলার অবকাশ নেই। মোটামুটি কনক সারোয়ারও কিন্তু এদের কাছাকাছি জঙ্গি, কিন্তু একই ধরনের জঙ্গি পিনাকি হয়ে যাওয়া, এইটা কিন্তু এই জায়গায় এসে কিন্তু আপনার একটু ফটকা লাগার কারণ আছে, আপনাকে একটু থামতে হবে। এখন পিনাকি যদি সত্যি সত্যি ভারতীয়দের এজেন্ট হয়ে থাকে, তাহলে আমি বলবো যে এটা ভারতীয়দের একটা বড় সাফল্য যে এই সাবকন্টিনেন্টের সবচেয়ে বড় জঙ্গিদের একজন, যার সমকক্ষ হয়তো আর 2-3 জন খুঁজে পাওয়া যাবে। কিন্তু মাহমুদুর রহমানকে যদি পিনাকি যেভাবে পিনেট্রেট করেছে, যেই ধরনের মাহমুদুর রহমানের সাথে যে ধরনের সখ্য অ্যালাইনমেন্ট এবং একসাথে কাজ করছে পিনাকি আর মাহমুদুর রহমান, ইদানিং অবশ্য মাহমুদুর রহমানের রেফারেন্স সে খুব একটা দেয় না, কিন্তু ওদের মধ্যে কোনো বিরোধ এখন পর্যন্ত হয় নাই। তাহলে এখানে বলতে হবে যে ভারতীয়রা যদি পিনাকিকে নিয়োগ করে থাকে বা পিনাকি স্বইচ্ছা ভারতীয় এজেন্ট হয়ে থাকে, মাহমুদুর রহমানকে পিনেট্রেট করা হলো পিনাকির জীবনের সবচেয়ে সফল, মানে এই পিনাকি যদি এই পর্যায়ে মানে সে যদি সত্যি সত্যি ভারতীয় এজেন্ট হয়ে থাকে, তাহলে মাহমুদুর রহমানকে পিনেট্রেট করা, ইলিয়াসকে পিনেট্রেট করা হলো পিনাকির জীবনের অর্থাৎ তার গুপ্তচর বৃত্তির জীবনের সবচেয়ে বড় সাফল্য। আমরা পিনাকি কি সত্যি ভারতীয়দের এজেন্ট কি এজেন্ট না, এটা পিনাকি কখনো আমাদের হাতে ধরা পড়লে না পড়লে আমরা জানবো না, অর্থাৎ যথেষ্ট পরিমাণে জিজ্ঞাসাবাদ না করলে জানা যাবে না। কারণ এজেন্ট কখনো বলে না এজেন্ট, যারা নিয়োগ দেয় তারাও কিন্তু এগুলো প্রকাশ করে না। এখন ধরুন পিনাকি ভারতের এজেন্ট, ভারত পিনাকি থেকে কি পাচ্ছে? হ্যাঁ, ভারত পিনাকির কার্যক্রম দ্বারা বাংলাদেশের মৌলবাদী জঙ্গি জামাত এদেরকে এক্সপোজ করছে খুব ভালোভাবে। অর্থাৎ পিনাকি ঢোলের পার্টি দিলে ওই যে নাচুনি বুড়ির মতো জামাত যেভাবে নাচে, বিশেষ করে জামাতের সমর্থকরা, এইটাতে ভারতীয়রা যদি বাংলাদেশি জামাতিদের উপর তাদের দৃষ্টি নিবদ্ধ করতে চায়, তাদের এক জায়গায় জড়ো করতে চায় বোঝার জন্য, গবেষণার জন্য, সেখানে কিন্তু পিনাকির অ্যাক্টিভিজমটা আবার খুবই কার্যকর। কারণ পিনাকি দেখেন একটা ভিডিও যদি ছাড়ে, আপনার যে 10 লক্ষ মানুষ দেখে, আমিও দেখি, কিন্তু হ্যাঁ 10 লক্ষের মধ্যে 5 লক্ষ কিন্তু আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সেকুলার মানুষই দেখি, আর 5 লক্ষ কিন্তু এই জামাত মৌলবাদী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতা বিরোধীরা। হেফাজত, মাদ্রাসায় তো পিনাকির জন্য আপনার দোয়া দরুদ হয়, আর মাদ্রাসায় লাইন ধরে টেলিভিশনে পিনাকির বক্তব্য শুনে, এগুলা কিন্তু পিনাকি প্রচার করেছে। এইটা ভারতীয়দের লাভ থাকতে পারে যে পিনাকির এক আঙ্গুলি হেলনে পুরো জামাত কিন্তু একটা লাভ দেয়, অর্থাৎ এদেরকে আপনার অধ্যয়ন করা, এদের উপর গবেষণা করা, এদেরকে চিনে রাখা, এইটা পিনাকি ভারতীয়দের এই সুযোগটা করে দিচ্ছে। কিন্তু ভারত কি লাভ পাচ্ছে পিনাকির কাছ থেকে? ভারত এই জামাতকে অধ্যয়ন করা ছাড়া পিনাকির থেকে আর কোনো লাভ পাচ্ছে এটা আমার মনে হয় না। কারণ হলো যে মানে লাভ হয়তো পাচ্ছে, আমরা তো আসলে হয় কি ভারত রাষ্ট্র বলুন, যুক্তরাষ্ট্র বলুন, কিংবা যুক্তরাজ্য বলুন, আপনারা এই জিনিসটা সবসময় বুঝবেন যে প্রতিটা রাষ্ট্র কিন্তু সীমাবদ্ধ চিন্তার মানুষরা রাষ্ট্রগুলোকে চালায়। অর্থাৎ যারা খুব কালে ভদ্রে 2-1 জন পাওয়া যায়, মানুষ হিসাবে, জ্ঞানী মানুষ হিসাবে অনেক বড় হয়ে যায়। বাংলাদেশে আমি বলবো যে 2 জন অতটুকু হতে পেরেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পিতা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারা রাজনীতি করতে 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 6th-7th সেন্স গ্রো করেছে। এইটা পৃথিবীর বেশিরভাগ দেশে এইটা খুব কম পাবেন। ভারতে হয়তো অটল বিহারী বাজপেয়ী কিছুটা করেছে, মানে সাম্প্রতিক গত 50 বছরে আমরা যদি ধরি, কিন্তু বাকিরা কিন্তু অত্যন্ত সীমাবদ্ধ চিন্তার মানুষ। ফলে ভারতীয়রা পিনাকির থেকে লাভ কি পাচ্ছে? যদি পিনাকি ভারতের এজেন্ট হয়ে থাকে, তার চেয়ে বড় কথা হলো যে এইভাবে যে সে যে এত প্রভাব বিস্তার করতে পারে, এইটাকেই তারা হয়তো ক্যাপিটালাইজ করছে। আর সাধারণত গোয়েন্দা সংস্থাগুলোর ভিতর কিন্তু বিভিন্ন ধরনের প্লেয়ার থাকে। হ্যাঁ, মনে করেন যে একটা মধ্যম মানের কর্মচারী কিছু প্লেয়ারকে নিয়ন্ত্রণ করে, রাষ্ট্র ওইখানে অত ভালোভাবে দেখেও না কি হচ্ছে না হচ্ছে। আবার বিভিন্ন ধরনের বিভিন্ন স্তরের ব্যবস্থা থাকে, ফলে সহজ হিসাব নাই আসলে কোনো কিছু লাভ লোকসান বাই করতে। কিন্তু পিনাকির দ্বারা বাংলাদেশের হিন্দুরা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে, পিনাকি এবং তার সহযোগী গৌতম দাসকেও আমার কম মনে হয় না, যদিও গৌতম দাসের রিচ অনেক কম। আর গৌতম দাস হলো যে ইন্টেলেকচুয়ালি পিনাকির চেয়ে একটু বেশি ক্যাপেবল। পিনাকি হলো মোটামুটি ইউনুস টাইপের বক্তৃতা বিবৃতি দেয়া, ইউনুসের চেয়ে বেশি, মানে ইউনুসের চেয়ে পিনাকি জ্ঞানী, এতে কোনো সন্দেহ নেই।
পিনাকি যা কিছু পড়াশোনা করেছে ইউনুস হয়তো মানে পিনাকি 1 বছর 2 বছরে যতটুকু নিজেকে উন্নত করে ইন্টেলেকচুয়ালি, ইউনুস কিন্তু তার সারা জীবনও আবার সেটা পারেনি। এর ভিন্ন আলোচনা, ওইখানে গেলাম না। কিন্তু এদের দুজনেরই পড়াশোনা করা জানাশোনা একটু বেশি। যদিও আবার পিনাকির ভিডিও দেখে আমি এই মন্তব্য করছি না। পিনাকি যেই মজাদার ভিডিও আমাদের পরিবেশন করে, এইটা যে কোনো অনার্স পড়া একটা ছেলে, সে যদি তার চোখ কান খোলা থাকে, সে যদি অনুসন্ধিৎস হয়, আর তার যদি আপনার এই যে আইটি টেকনোলজিটা জানা থাকে, কিভাবে ভিডিও এডিট করতে হয়, কিভাবে কি সাউন্ড দিতে হয়, ব্যাকগ্রাউন্ড দিতে হয়, এগুলো জানলে যে কোনো একটা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়া যে কোনো একটা মেধাবী ছাত্র এটা তৈরি করতে পারবে বর্তমান যুগে। এটা কোনো বিষয়ই না। সেই দিক থেকেও আমি কিন্তু পিনাকিকে বিচার করছি না যে ওর ভিডিওর জন্য ওকে আমি এত মহান করছি না, কিন্তু দীর্ঘদিন ধরে তো ওকে অবজার্ভ করছি, সেখান থেকে বলছি। আমি অন্যদের মতো বলে দিব না যে পিনাকি ভারতের এজেন্ট কি এজেন্ট না, কারণ যেই বলে সে তো প্রমাণ দিতে পারে না। আমিও যেহেতু প্রমাণ দিতে পারবো না, আমি সেটা বলবো না। আমি আসলে আপনার চিন্তাটাকে প্রসারিত করছি যে পিনাকি ভারতের এজেন্ট হলে পিনাকি থেকে ভারত কি পাচ্ছে, ভারত থেকে পিনাকি কি পাচ্ছে। ভারত থেকে পিনাকি কিছুই পাচ্ছে না, অর্থাৎ ভারতের এত ক্ষতি করছে পিনাকি, কিন্তু পিনাকি সম্পর্কে তো ভারতের কোনো বার্তা নাই রাষ্ট্রীয় পর্যায়ে অন্তত। সেটাও কিন্তু সন্দেহের উদ্রেক করে। এই যে বলা হয় না, এটা সত্য মিথ্যা জানি না, আমি এখানে গুজব রটাতে আসিনি, সাম্প্রতিককালে ভারত বিদেশে কিছু মানুষকে অ্যাটাক করেছে, খুনও করেছে, এই ধরনের বক্তব্য ভারতের বিরুদ্ধে আছে। ভারত খুন করেছে কি খুন করেনি এটা আমি জানি না, আমার কাছে কোনো প্রমাণ নেই। কিন্তু ভারত বিদেশের মাটিতেও কিন্তু তাদের দেশের জন্য শত্রু মনে করে এমন লোকজনকে তাড়া করে, এটা আমরা বলতে পারি। কিন্তু ভারত কিন্তু পিনাকিকে তাড়া করেন, এখানেও কিন্তু আপনি সন্দেহ করতে পারেন। পিনাকি সম্পর্কে আর 2-3টা কথা বলে এটা শেষ করে দিচ্ছি। পিনাকি ভারতের এজেন্ট কি এজেন্ট না, জামাতের এজেন্ট কি এজেন্ট না, এগুলো কোনোদিন হয়তো জানা যাবে, কোনোদিন হয়তো জানা যাবে না। কিন্তু পিনাকি চরিত্রটাকে আমাদের বিশ্লেষণ করতে হবে। কিন্তু এই চরিত্রের কোর জিনিসটা যেটা সত্য, অর্থাৎ সে ভারতের এজেন্ট কিনা, আমি কয়েকটা দিক আপনাদের বললাম। সে জামাতের এজেন্ট কিনা সেটা আমরা তো দেখতেই পাচ্ছি যে সে কিন্তু আসলে স্বীকার করেই জামাতের এজেন্ট। ওটাই ও ঘুরে ফিরে যা বলে ওটা জামাতের প্রতিনিধি হয়ে যে সে কাজ করছে, এটাই হলো তার বক্তব্য। এবং সে মনে করে যে জামাত বাংলাদেশে ক্ষমতায় আসলে বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু এখানেও আমার আবার খটকা আছে। পিনাকির মতো ছেলে এইটা বোঝে না, এইটা কিন্তু বিশ্বাস করা কঠিন। এই যে জামাত যে একটা আবর্জনা, জামাতের যে আইডিওলজি, এটা যে একটা আবর্জনা, এইটা যে এই পৃথিবীতে কোনো কিছুই প্রসব করতে পারে না, এইটা যে পৃথিবীতে শুধু ধ্বংস, দুঃখ, মারামারি, কাটাকাটি, হানাহানি, যার বেসিস হলো আপনার জামাত বা মুসলিম মৌলবাদীরা যেটা প্রচার করে, তার বেসিকটা কি? বেসিকটা হলো যে ওই মৌলবাদের সাথে যদি আপনার না মিলে আপনাকে সে মেরে ফেলবে। হ্যাঁ, সবসময় মারে না, কখনো তিরস্কার করে, কিন্তু চূড়ান্ত লক্ষ্য হলো যে মেরে ফেলে একটা বিশুদ্ধ সমাজ গঠন করা। অর্থাৎ জামাত চায় যে সেখানে সেকুলার মুসলমানদেরকে মেরে ফেলবে আর অমুসলিমদের তাড়িয়ে দিয়ে একটা বিশুদ্ধ সমাজ গঠন করে। এই আইডিওলজি কিন্তু একটা আবর্জনা, এটা পৃথিবীতে কোথাও টিকে নাই। এই আবর্জনা দিয়ে জামাতের শান্তি পিনাকি বাংলাদেশে আনবে, পিনাকি এটা বোঝে না, এইটা আসলে বিশ্বাস করার কোনো কারণ নাই। আমরা কিন্তু এক সময় দেখেছিলাম পিনাকি কিন্তু খুবই আর্জেন্ট এবং একেবারে খুব কড়া একজন জামাত বিরোধী লোক ছিল। এখানেও খটকা লাগতে পারে যে জামাতের বন্ধু হয়ে জামাতের মধ্যে ঢুকেছে জামাতকে ধ্বংস করার জন্য, নাকি জামাতকে আসলে সত্যি সত্যি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পাইয়ে দিতে চায়। পিনাকি সম্পর্কে যে জিনিসটা বলছি, বলেও আবার ব্যাখ্যাতে চলে গেলাম, যেটা সত্য হিসাবে 2-3টা জিনিস আপনি পাবেন। এখানে কিন্তু কোনো খাদ নাই। একটা হলো যে পিনাকি যাই করুক, এর পেছনে কিন্তু একটা ভয়ানক অপরাধ আপনার রয়েছে, মানে ওর মস্তিষ্কের মধ্যে। যেই অপরাধ হলো খুন ছাড়া, অর্থাৎ কত লক্ষ কত কোটি মরে যাবে, এইটা পিনাকির কাছে কোনো বিষয় না। এগুলা সব খুন হয়ে গেলেও ওর আরাধ্য জিনিসটা চায় আর কি। এবং এই পথে, অর্থাৎ স্টালিন কিংবা হিটলার, তারা যেভাবে পৃথিবীটাকে দেখত, মাও সেতুং, যে পথের কাঁটাকে খুন করে ফেললেই কেবল আরাধ্য সমাজ প্রতিষ্ঠিত হবে, এই জিনিসটা পিনাকি প্রচার করে। এবং ওদের মতো আদর্শিকভাবে সেটা বিশ্বাস করে কিনা জানি না, কিন্তু খুন করে ফেলার মতো, অর্থাৎ খুন করে ফেলতে পারার মতো নিষ্ঠুরতা পিনাকির চোখে আছে। পিনাকির চোখ হলো সবচেয়ে শীতল চোখ বাংলাদেশে যত ক্রিমিনাল অনলাইনে কাজ করে বা অফলাইনে কাজ করে। মাহমুদুর রহমান কিন্তু পিনাকির মতো নিষ্ঠুর হতে পারবে না। আমি এইরকম শীতল নিষ্ঠুর চোখ দেখেছিলাম শুধু শায়খ আব্দুর রহমানের মধ্যে। আপনারা পিনাকির চোখটা খুব ভালোভাবে খেয়াল করবেন, শীতল এবং নিষ্ঠুর। অর্থাৎ মানুষ কত মারা গেল, এইটা কিন্তু পিনাকির সমস্যা না। সমস্যা হলো যে সে যেটা চায় এইটা পায়।
এইটাও কিন্তু ওই যে পেছনে গিয়ে আবার ওইটা আপনি জাস্টিফাই করতে পারবেন, সে 300 বা 500 শিশু বা 200 শিশু মেরেছে কি মারেনি এটা বড় কথা নয়, মারার মতো নিষ্ঠুরতা পিনাকির মধ্যে আছে। পিনাকির নিষ্ঠুরতা তার ক্ষেত্রে একটা সত্য। আরেকটা সত্য হলো পিনাকি অমর হতে চায়। রবীন্দ্রনাথ অমর হয়েছে, দেখবেন রবীন্দ্রনাথ আবার পিনাকির বড়ই শত্রু। মানে পিনাকি অমর হতে চায় যে কোনো ভাবে হোক, এই সত্যটা তা বিশ্বাস করতে পারে। পিনাকি যদি জামাত দিয়ে বাংলাদেশ দখল করাতে পারে, এইটাকে সে তার অমরত্বের একটা রাস্তা মনে করে। 24-এর জঙ্গি উত্থানের সে কিন্তু শুরুতে কিন্তু বিরোধিতা করছিল, সে ভাবছিল যে এটা ডাইভার্ট করতেছে তার এজেন্ডা থেকে। পরে কিন্তু 24-এর পুরো জঙ্গি উত্থানটাকে পিনাকি কিন্তু আবার গ্র্যাব করে ফেলেছে। এখন এটা মনে হয় যে পুরোটাই কিন্তু পিনাকির সাফল্য। আর পিনাকি কিন্তু ওই গ্রেটনেসটা চায়, অর্থাৎ যে কোনো বড় একটা কাজ হয়ে গেলে সেটার সাফল্য দাবি করে সে গ্রেটনেসটা চায়, অর্থাৎ সে মহান হতে চায়। মৃত্যুর পরও লক্ষ কোটি মানুষের মনে সে বেঁচে থাকতে চায়। এটা যেমন সত্য, আবার পিনাকি যে পথটা বেছে নিয়েছে সেটা তেমনই মিথ্যা। অর্থাৎ সবাই তো গ্রেট হতে চায়, কারো কারো ক্রেভিংটা এত বেশি থাকে যে সহজ পথে তারা গ্রেট হয়ে যায়। পিনাকি ধরেন যদি সত্যি সত্যি ও ছোটবেলায় যা ছিল, ছোটবেলা বলতে আমি ওইটা বলছি না, মানে ছাত্র জীবনে বা তারপরে ও তো এক সময় কমিউনিস্ট পার্টি টাটি এগুলো করেছে, মানে ওই সময় ওর একটা হয়তো উদারনৈতিক মন ছিল, যেটা ছিল, তখন কি পিনাকি বিখ্যাত হয়েছিল? হয়নি। পিনাকি বিখ্যাত হয়েছে যেদিন থেকে সে জামাত অবলম্বন করে তার কার্যক্রম শুরু করেছে। সলিমুল্লাহ যেদিন থেকে জামাত এবং মাদ্রাসার ছাত্রকে কেন্দ্র করে তার বক্তৃতা বিবৃতি শুরু করেছে, সেদিন থেকে কিন্তু সত্যিকারের সলিমুল্লাহর উত্থান হয়েছে, জনপ্রিয় হয়েছে। ফরহাদ মজারও তাই। ফরহাদ মজার, খালেদা জিয়া যখন ফরহাদ মজার প্রকৃত পক্ষে একজন বামপন্থী চৈনিক হোক যা হোক ছিল, খালেদা জিয়া তাকে গ্রেপ্তার করেছে। পরবর্তীতে সে যখন মাদ্রাসা ছাত্র ভিত্তিক কার্যক্রম শুরু করলো, জামাত বিএনপি সবাই ফরহাদ মজারকে একটা ডেমিগড বানিয়ে ফেলেছেন। দেখেন, তাহলে এই লোকগুলো কিন্তু একটা জেনারেল ক্রাইটেরিয়া আমরা পাচ্ছি, সবাই কিন্তু জনপ্রিয়তা চায়। যে জনপ্রিয়তা আওয়ামী লীগ বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এদেরকে দেয় না। আমার একটা কার্যের মধ্যে এটাও থাকবে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এটা একটা ভয়াবহ ভুল যে নিজেরাও জ্ঞান চর্চা করবে না, যারা একটু পারবে এই জায়গাতে তাদেরকেও কোনো মূল্য দিবে না। এইটা হলো আওয়ামী লীগের চরম, আমি বলবো যে তাদের সীমাবদ্ধতা, তাদের ভুল, এবং তাদেরকে এই জায়গাটা থেকে আমরা বের করে আনতে পারি কিনা সেটা দেখি, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু সহজ কথা হলো যে পিনাকি, ফরহাদ মজার, সলিমুল্লাহ কেউই কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে বিখ্যাত হয়নি। যখনই ওরা মাদ্রাসা ছাত্র, মৌলবাদী, স্বাধীনতা বিরোধীদের সাথে গিয়েছে তখনই তারা বিখ্যাত হয়েছে। বদরুদ্দিন ওমর কিংবা নুরুল কবির, এদের সম্পর্কে আপনি একই কথা বলতে পারেন। তাহলে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে একটা জায়গায় ডিসিশন নিতে হবে যে সমাজের পোটেনশিয়াল ইন্টেলেকচুয়ালদের মূল্য দিয়ে তাদেরকে জনপ্রিয়তা দিতে হবে, না হলে কিন্তু এরা পিনাকি, ফরহাদ মজার এগুলা হয়ে যেতে পারে। এখন সবাই কি হয়? সবাই হয় না। সবাই যারা হয় না তারা আওয়ামী লীগের মধ্যেই আছে, না কে না দে মরছে, কেউ হিরো হচ্ছে না, এরকম তো শত শত আছে, আমরা নিজেরা চিনি। আওয়ামী লীগ তো এদেরকে পাত্তা দেয় না। কিন্তু এর মধ্যে যারা ক্রিমিনাল, যারা হিটলারের মতো খুন করতে পারবে, মুসলিনের মতো ফ্যাসিস্ট হতে পারবে, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে ওরা ফ্যাসিস্ট হওয়া, তারা তো থাকবেন জায়গা। যা হোক, অনেক কথা বললাম, সংক্ষেপে যেটা সামারাইজ করা যায় সেটা হলো যে পিনাকি ভারতের এজেন্ট হওয়ার সমূহ সম্ভাবনা আছে, আবার এজেন্ট কিনা আমি জানি না। পিনাকি জামাতকে দিয়ে রাষ্ট্র দখল করাতে চায়, এটার মধ্যে পিনাকির উদ্দেশ্য ব্যাখ্যা করা সম্ভব হয় না। একমাত্র ব্যাখ্যা করা সম্ভব হয় যদি ওটা সত্য হয় যে পিনাকি সত্যি সত্যি কোনো পাকিস্তানি এবং তার মায়ের প্রেমের ফসল হয়। এখন এটা সত্য কি মিথ্যা আমি জানি না। পিনাকির জামাত প্রেম ব্যাখ্যা করার আসলে আর কোনো জায়গা নাই। আর যে কোনোটাই সত্য হোক, গ্রেট হওয়ার, অমর হওয়ার, বিখ্যাত হওয়ার, এই ক্রেভিং কিন্তু পিনাকির, সলিমুল্লাহ, ফরহাদ মজার এদের মতো সমানভাবে আছে। পিনাকিকে নিয়ে শেষ যে কথাগুলো বলবো সেটা হলো, যাদের নাম নিলাম, এই যে ফরহাদ মজার, সলিমুল্লাহ, মাহমুদুর রহমান, পিনাকি, এদের মধ্যে পিনাকির অমর হওয়ার যে ক্রেভিং, যে বাসনা, সেটা অনেক বেশি গভীরতর ওদের থেকেও, এমনকি ফরহাদ মজার, সলিমুল্লাহর থেকেও। এর কারণ দেখেন, পিনাকি কিন্তু আবার উপন্যাসও লিখেছে। ওর উপন্যাস সে ইংরেজি ভাষায় লিখে প্রকাশ করেছে, সেটা কত বিক্রি হয়েছে কি হয়েছে সেটা কিছু হয়নি, কিন্তু পিনাকিকে জঙ্গিরা যেভাবে ভালোবাসে, আর জঙ্গিরা যেভাবে তাদের ভালোবাসার মানুষদের অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে চায়, সেই দিক থেকে পিনাকির এই বই 10-20 হাজার কপি বিক্রি হয়ে গেলে আশ্চর্য হবার কিছু ছিল না। কারণ বাংলাদেশের যথেষ্ট পরিমাণ জামাতের জঙ্গি সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে যারা পিনাকির এই বই কেনার সামর্থ্য রাখে, কিন্তু সেটা চলে নাই। না চলুক, কিন্তু ওর যে অমর হওয়ার বাসনা, এটারও একটা বই প্রকাশ, যে সে উপন্যাসও লিখছে, অর্থাৎ অমর হওয়ার জন্য যা কিছু করার লাগে সবই করছে। যেটা করার মতো মনে করেন যে উপন্যাস লেখা সাহস কিন্তু আবার ফরহাদ মজার যতই কবিতা লিখুক, সলিমুল্লাহ, এদের কিন্তু আবার ওই সাহসটাই হবে না।
অর্থাৎ পিনাকি একদিক থেকে খুবই সাহসী, তার ক্রেভিং অনেক গভীর, কিন্তু পিনাকির আবার একটা ট্র্যাজেডি আছে যেটা ফরহাদ মজার, সলিমুল্লাহ, মাহমুদুর রহমানের নাই। হিন্দু হয়ে যে পিনাকি জামাতের প্রতিনিধিত্ব করে, সেটা ভারতীয় এজেন্ট হয়ে হোক, জামাতের টাকা খেয়েই হোক, এটার ট্র্যাজেডিটা কি জানেন? এই অবস্থাটাকে আপনি তুলনা করতে পারেন, ধরুন একটা পিতা তার 8 বছর 10 বছরের ছেলেটাকে দিনে 3 থেকে 5 বার ধর্ষণ করে, তবু ওই সন্তানটা কিন্তু পিতাকে ছেড়ে যায় না বা পিতার বিরুদ্ধে কিছু বলে না। এটা একটা অসুস্থ, অস্বাস্থ্যকর পরিবেশ না? পিতা না হোক, ধরেন যে কোনো একজন প্রিটেইডর মানুষ রাস্তা থেকে একটা শিশুকে তুলে এনে খাওয়াচ্ছে, দাওয়াচ্ছে, সব করছে, আর দিনে ধরেন তাকে, যে সে যেহেতু সমকামী, সে ওই বাচ্চাটাকে, কিংবা শিশুকামী, সেই বাচ্চাটাকে দিনে 5 বার, 3 বার, 2 বার রেগুলার বেসিস সে বলাৎকার করছে, ছেলেটা কিন্তু কিছু বলছে না। এটা একটা অসুস্থকর পরিবেশ না? অস্বাস্থ্যকর না? পিনাকির এই অ্যাক্টিভিজম জামাতের হয়ে, এই যে অ্যাক্টিভিজমটা সে করছে, এটা তাকে প্রসিদ্ধ বানাচ্ছে, অর্থ দিচ্ছে, ওর তো ইউটিউবের রোজগারি এখন অনেক, কিন্তু এই নিদারুণ ট্রাজিক বাস্তবতায় কিন্তু পিনাকি তার জীবনটা যাপন করছে। এবং পিনাকির মতো মানুষ, আবার এদের আবার কমন গুণ, পিনাকি, ফরহাদ মজার, সলিমুল্লাহ, এরা কিন্তু কখনোই আপনার মানে কোনোদিন তৃপ্তিটা পাবে না। কেন পাবে না জানেন? কারণ তৃপ্তিটা ওদের মগজের মধ্যে নাই। ওরা ভাবে যে সিস্টেমটা আমাকে তৃপ্তি দিচ্ছে না, আদর্শ সিস্টেমটা গড়ে উঠছে না। আদর্শ সিস্টেম পৃথিবীতে কখনো কোথাও গড়ে উঠবে না। এটা শুধু সচেতন মানুষ আর মগজকে সুস্থ করার মাধ্যমে সেই জায়গাটা পেতে পারে। এবং তারা যে এই অসুস্থতাটায় ভুগছে, যে তৃপ্তিটা পাচ্ছে না, এটা যে ওদের মগজের দোষ। দেখবেন এই জুলাই জঙ্গিদের মধ্যে, মানে জুলাই তো ওদের একটা বিশাল সফলতা, পিনাকি ও কিন্তু আবার অশান্তিতে পড়ে গেছে, যে না জুলাই কিছুই দেয় নাই, বিএনপি ক্ষমতা গ্রহণ করছে, আবার পুরনো জিনিস, ইত্যাদি ইত্যাদি। এগুলো শুনলে আমাদের কাছে মনে হবে যে না, ও তো আসল সমাজের জন্য অপেক্ষা করছে। বিষয়টা তা না। বিষয়টা হলো দোষটা, রোগটা হলো ওর মস্তিষ্কের মধ্যে। এই রোগটা আপনার সবার আছে। আমরা যারা এটার ব্যাপারে সচেতন, আমরা থেমে যাই এক জায়গায়, কিন্তু ওরা ওটা নিয়ে সচেতন হতে পারে না, অথবা রোগটা এতই তীব্র যে ওইখান থেকে ওদেরকে ওই রোগ কোনোভাবেই উপশম হবার নয়। ফলে এই আপনি সলিমুল্লাহকেও দেখবেন, ফরহাদ মজারকেও দেখবেন, পিনাকিকেও দেখবেন, যে ওরা যদি একটা জিনিস পেয়ে যায়, পরের দিনই কিন্তু ওদের মাথায় নতুন আন্দোলন উৎপাদন হয়ে যায়। তো যেটা বলছিলাম, যে সব মিলে পিনাকির ওই ট্র্যাজেডিটা আপনি, হ্যাঁ, আমার বিশ্লেষণ করার সুযোগ নেই, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। ট্র্যাজেডিটা আপনি বিশ্লেষণ করার দরকার নেই, আপনাকে শুধু চিন্তার খোরাকটা দিচ্ছি। এই যে দেখেন, পিনাকি জামাতের হয়ে এত কিছু করছে, হ্যাঁ, একটা ভিডিও বের হলে 2 কোটি জামাত লাভ দিয়ে বের হয় পিনাকির একটা ভিডিও বের হওয়ার জন্য। আপনারা এই 2 কোটি জামাতের একটা ব্যক্তিকেও পাবেন না। জামাতের যেটা আরাধ্য, যার জন্য জামাত এই পৃথিবীটাকে জাহান্নাম করে ফেলছে, যে পরকালে অনন্ত শান্তি বেহেশতে গিয়ে ভোগ করবে, এই বেহেশতের ভাগটা পিনাকিকে কিন্তু, যতক্ষণ পিনাকি হিন্দু আছে ততক্ষণ কিন্তু কোনো জামাত কর্মী দিবে না, দিতে পারবেও না। এটা একটা ট্র্যাজিক অবস্থা না? এইটাকে যদি আপনি গভীরভাবে চিন্তা করে নিজের মাথার মধ্যে প্রসেস করতে পারবেন, তখন আপনি নিজেই কনভিন্সড হবেন যে পিনাকির জীবনের অবস্থাটা ঠিক সেই শিশুটার মতো, যাকে তার বাবা প্রতিনিয়ত বলাৎকার করছে, কিন্তু শিশুটা কিছু বলছে না। এমন একটা অস্বাস্থ্যকর পরিবেশে কিন্তু পিনাকি জীবনযাপন করছে। মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন যখন সিনেটের শুনানিতে বলেন যে বাংলাদেশে ওনার আসার দায়িত্বের অন্যতম লক্ষ্য হলো চীনকে ঠেকানো, তখন বোঝাই যায় যে উনি বাংলাদেশকে একটা তৃতীয় বিশ্বের দেশ, এবং এখানে উনি আগ্রাসন চালাতে আসবেন বা আমাদের উপরে হুকুমদারি করতে আসবেন। ব্রেন ক্রিস্টেনসেনের মতলবের সাথে দীনেশ ত্রিবেদীর উদ্দেশ্যকে এক করব না। দীনেশ ত্রিবেদীর আসারটা একেবারেই ভিন্ন একটা উদ্দেশ্য। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, উনি বাংলাদেশকে আমেরিকার কাছে বিক্রি করে দিতেন, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। নির্বাচনের 3 দিন আগে 9 ফেব্রুয়ারি সেই কথিত বাণিজ্য চুক্তি নিতে, এখন তো খলিলুর রহমান চায়না যাচ্ছে ব্রিক্সের সদস্য হতে, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সদস্য হতে, রাশিয়ায় গিয়ে রাশিয়ার সহযোগিতা চাচ্ছে, ব্রিক্সের সহযোগিতা দাও। রাশিয়ায় গিয়ে রোজাটম কোম্পানিকে বলছে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করো, যেই রোজাটমের বিরুদ্ধে এই বিএনপি অসংখ্যবার অভিযোগ করেছে যে শেখ হাসিনাকে $500 কোটি ঘুষ দিয়েছে। আপনারা অতীতে যে ভুলগুলো করলেন, রাশিয়ার একটি রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠান,
তার এখন যে তাদের কাছেই বিদ্যুৎ কেন্দ্র চাইছেন, আপনাদের যে এই যে পররাষ্ট্র নীতিতে যে প্রবলেম, যেটা আমি বারবার বলেছি, যে খলিলুর রহমানকে পররাষ্ট্র মন্ত্রী রাখা অবস্থায় বাংলাদেশ যা কিছু করবে সেটা শামা ওবায়েদ তার পররাষ্ট্র মন্ত্রণালয় চালান না, বা হুমায়ুন কবিরা চালান না, পররাষ্ট্রমন্ত্রী চালায়, মন্ত্রণালয় চালান খলিলুর রহমান। আর এই খলিলুর রহমান তারেক রহমানের কাছে একজন ভয়ঙ্কর ক্ষমতাধর ব্যক্তি।